আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা পরীক্ষায় আসার মতো রাইট ফর্ম ভার্বের প্রত্যেকটা রুল একেবারে খুঁটিনাটি আলোচনা করব, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স। আশা করি আজকের ক্লাস দেখার পরে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না, কোনো ধরনের কনফিউশন থাকবে না, তোমরা ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো চলো কোনোরূপ কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। রুল নাম্বার 1 কি? তিনটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, অর্থাৎ তিনটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করার ক্ষেত্রে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রুল। দেখো সেই তিনটা জিনিস কি? প্রথমে হচ্ছে প্যাসেজ। পরীক্ষায় আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা আমাদের একবার পড়ে নিতে হবে এবং দেখতে হবে যে প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি পাস্ট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ম্যাক্সিমাম ভার্ব হবে প্রেজেন্ট টেন্সে, নরমালি ভার্বের শেষে এস বাই এস যুক্ত করে দিলে আমাদের হয়ে যাবে। আর পাস্ট টেন্সে যদি থাকে, প্যাসেজে যদি অতীতের কোনো ঘটনা বা সালের উল্লেখ থাকে বা অতীত নির্দেশক কোনো ওয়ার্ড থাকে তাহলে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করলেই হয়ে যাবে। এরপরে আমাদের দেখতে হবে সেন্টেন্স, অর্থাৎ প্যাসেজে যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলো আমাদের পড়তে হবে, দেখতে হবে সেটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। যদি প্যাসিভে থাকে তাহলে প্যাসিভের নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে? ভার্বের রাইট ফর্মটা বসাতে হবে। আর এরপরে আমাদের দেখতে হবে সাবজেক্ট। সেন্টেন্সে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করার ক্ষেত্রে সবসময় সাবজেক্টের প্রতি খেয়াল রাখতে হয়। তো দেখতে হবে যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট দ্বারা কি একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে নাকি হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। যদি সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমরা হচ্ছে কি ভার্বটাও সিঙ্গুলার নিব, যদি সাবজেক্টটা আমাদের প্লুরাল হয় তাহলে ভার্বটাও আমরা প্লুরাল নিব। তাহলে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে? তিনটা বিষয়। প্যাসেজের ভিতরে যে সেন্টেন্স থাকে সেটা, আর সেন্টেন্সের ভিতরে যে সাবজেক্ট থাকে সেটা, তিনটা বিষয়। ওকে, 1 নম্বরে কি? প্যাসেজ। তো দেখো প্যাসেজ আমাদের খেয়াল করতে হবে, যেটা বললাম প্যাসেজ একবারে পড়ে ফেলবে, এরপরে দেখবে যে প্রেজেন্টে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো তোমরা কিভাবে বুঝবে যেটা প্রেজেন্টে আছে প্যাসেজটা নাকি পাস্ট টেন্সে রয়েছে? তো দেখো এটা নরমালি বোঝা খুবই সহজ। প্যাসেজটি পাস্ট টেন্সে থাকলে চেনার উপায়, ধরো প্যাসেজটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে তুমি কিভাবে বুঝবে? দেখো 1 নম্বর হচ্ছে অতীতের কোনো ঘটনা বা সাল। অতীতের কোনো ঘটনা বা সাল যদি থাকে, 1971 সাল, 1969 সাল, 1952 সাল, এরকম অতীত কোনো সাল যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্যাসেজটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে। দ্বিতীয় হচ্ছে কি? প্যাসেজের ভার্ব V2 হয়, অর্থাৎ প্যাসেজে যে অন্যান্য ভার্ব রয়েছে সেই ভার্বগুলো যদি ভার্বের 2 নম্বর ফর্ম হয় তাহলে সেটা পাস্ট টেন্সে রয়েছে, মানে প্যাসেজটা পাস্ট টেন্সে রয়েছে। আর 3 নম্বর কি? অতীত নির্দেশক কোনো ওয়ার্ড। প্যাসেজে যদি এমন কোনো ওয়ার্ড থাকে যেটা অতীতকে নির্দেশ করে তাহলে সেটা পাস্ট টেন্সে রয়েছে। এগুলোর আমাদের ব্যাখ্যা সামনে আসছে। তো দেখো যদি এই তিনটার কোনোটা থাকে তাহলে প্যাসেজটা পাস্ট টেন্সে রয়েছে, যদি না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে রয়েছে। এভাবে বুঝে নিবে। ওকে, সো এগুলোর আমরা একটু ব্যাখ্যা দেখি। দেখো অতীতের কোনো ঘটনা বা সাল। এক্সাম্পল দেখো, ম্যানি পিপল, অনেক মানুষ, ড্যাশ স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনকে উৎসর্গ করেছিল ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার জন্য, ইন 1952 1952 সালে। তো দেখো 1952 সাল হচ্ছে একটা অতীত সময়, ভাষা আন্দোলনের সময়, অতীতের একটা সময় বা সাল বোঝাচ্ছে। সো এটা কি? এই সালটা দেখে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। সো আমরা এখানে ভার্ব যেটা রয়েছে সেটা 2 নম্বর ফর্ম ইউজ করব। দেখো ম্যানি পিপল, স্যাক্রিফাইস যে ভার্বটা রয়েছে সেটা 2 নম্বর ফর্ম কি হবে? স্যাক্রিফাইসড। ওকে, ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে স্যাক্রিফাইসড। তো ভার্বের আমরা জানি হচ্ছে 3টা ফর্ম, V1, V2 আর হচ্ছে V3। সো V1 যদি হয় গো তাহলে V2 হচ্ছে ওয়েন্ট আর V3 হচ্ছে গন। তো আমরা হচ্ছে নরমালি ভার্বের এই 2 নম্বর ফর্মটা ইউজ করব। বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে না পারো আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা তোমাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, বুঝিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমরা দেখতে চাই কোন কোন জেলা থেকে আমাদের ক্লাসটা তোমরা বেশি করছো। ওকে, তো 2 নম্বর রুলটা দেখি। প্যাসেজের ভার্ব V2 হয়, অর্থাৎ প্যাসেজে যে অন্যান্য ভার্বগুলো রয়েছে সেটা যদি ভার্বের 2 নম্বর ফর্ম হয় তাহলে আমাদের প্যাসেজটা কি বলো? পাস্ট টেন্সে রয়েছে। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে।
নর্মালি এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্যাসেজগুলো এসেছে রাইট ফ্রম ভার্বের, সেখান থেকে আমাদের এক্সাম্পলগুলো নেওয়া। এই এক্সাম্পল বা হচ্ছে তোমাদের বোর্ডে যে কোয়েশ্চেন, এগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে রুলগুলো তৈরি করেছি। সো এই রুলগুলো যদি তোমরা ভালোভাবে শিখে প্র্যাকটিস করো, তোমাদের আশা করি রাইট ফ্রম ভার্বে কোনো ধরনের সমস্যা হয় না। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের সম্পূর্ণ রুলগুলো আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। ওকে, সো এরপর এখানে এক্সাম্পল দেখো যে when I was a child, যখন আমি একজন শিশু ছিলাম, I dash be afraid of the dark, আমি হচ্ছে অন্ধকারকে ভয় পেতাম। সো এখানে দেখো তো when I was a child, যখন আমি একজন শিশু ছিলাম, তো এখানে I হচ্ছে কি সাবজেক্ট, এরপরে আমাদের ভার্বটা রয়েছে। তো was কি ভার্বের 2 নম্বর ফর্ম, was কি ভার্বের 2 নম্বর ফর্ম। দেখো আমি একটু দেখাই, am is are, এটা হচ্ছে V1, আর এই am is are এটার V2 হচ্ছে was were, এটা হচ্ছে আমাদের V2। ওকে, am is are এর V2 হচ্ছে was are। সো এখানে was রয়েছে ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে এটা কি আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। সো আমাদের এখানে যে আরেকটা ভার্ব বসাতে হবে সেটাও আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম হবে। ওকে, সো বি ভার্ব দেখো এখানে বি রয়েছে, যখন আমাদের ব্র্যাকেটের ভিতরে বি থাকবে তখন নরমালি আমাদের সেখানে হবে am is are was were, এই পাঁচটা থেকে যে কোনো একটা বসাতে হবে। বি থাকলে সেখানে এই পাঁচটা থেকে যে কোনো একটা বসাতে হবে। এখন এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে। আমাদের যেহেতু সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে আমরা was were থেকে যে কোনো একটা নেব। এখন কথা হচ্ছে সাবজেক্টটা দেখো তো, সাবজেক্ট দেখো, সাবজেক্ট কি আই, সিঙ্গুলার, আমি, একজন বোঝাচ্ছে, তাই না? তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব। সো আমাদের ওয়ার তো প্লুরাল ভার্ব, আমরা এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। সো আমরা এখানে নিব ওয়াজ। তাহলে কি হলো, when I was a child I was afraid of the dark, যখন আমি শিশু ছিলাম, হ্যাঁ ছোট ছিলাম, তখন আমি অন্ধকার ভয় পেতাম। ওকে, এরপরে দেখো তো কি অতীত নির্দেশক কোনো ওয়ার্ড। তো দেখো অতীত নির্দেশক কোনো ওয়ার্ড যদি থাকে, অর্থাৎ বাকি এমন একটা ওয়ার্ড রয়েছে যেটা অতীতকালকে নির্দেশ করছে, পাস্ট টেন্সকে নির্দেশ করছে, তাহলে আমাদের সেন্টেন্স বা প্যাসেজ যেটাই বলো সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে রয়েছে। তখন আমরা কি করব, ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করব। ওকে, সো অতীত নির্দেশক ওয়ার্ড দেখো কি ago, last, one day, once, yesterday। এখন এটা সহজে মনে রাখার জন্য অ্যাক্রোনিম বা নিউমোনিক যেটাই বলো, alloy, এটা কি alloy, হ্যাঁ আলয়। আলয় নর্মালি এটা হচ্ছে একটা বাংলা শব্দ, এটা হচ্ছে একটা বাংলা শব্দ, এটার অর্থ হচ্ছে গৃহ, ঘর। তো এটা হচ্ছে আমরা সহজে মনে রাখার জন্য আলয়, এই আলয়টা হচ্ছে সহজে মনে রাখার জন্য, অতীত নির্দেশক যে ওয়ার্ড রয়েছে সেগুলো সহজে মনে রাখার জন্য। তো এতে হচ্ছে অ্যাগো, এলতে হচ্ছে লাস্ট, ওতে হচ্ছে অন ডে, অনস, আর ওয়াইতে হচ্ছে ইয়েস্টারডে। সো এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, আমরা সেখানে ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করব। ওকে, সো এখানে দেখো once there dash live a poor man in a small village। ওকে, এখানে কি বলছে, এখানে দেখো once রয়েছে, এই যে were once রয়েছে। তো এটা কি আমাদের once মানে একদা, তো এটা হচ্ছে আমাদের পাস্ট, আমাদের এখানে পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা। তো once যেহেতু রয়েছে আর ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করব। once there live যে ভার্ব রয়েছে এটা 2 নম্বর ফর্ম হবে কি lived। once একদা সেখানে বাস করতো একজন গরিব মানুষ, একদা ইন আ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামে একজন গরিব মানুষ বাস করতো। এবার বলছে ওয়ান ডে, অন ডে একই জিনিস, দেখো ও এর অন ডে রয়েছে, অন ডে মানে একদিন। হি ড্যাশ গো টু আ ডিপ ফরেস্ট, তিনি একদিন গভীর জঙ্গলে গিয়েছিলেন, ফর কাটিং সাম উডস, কিছু গাছ বা কাঠ কাটতে। সো এখানে অন ডে রয়েছে, তাহলে এখানে গো যে ভার্বটা রয়েছে এটা 2 নম্বর ফর্ম আমরা ইউজ করব, ওয়েন্ট, গিয়েছিলেন। ওকে, তিনি গিয়েছিলেন, ভার্বের 2 নম্বর ফর্মটা ইউজ করলাম। সো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখো তো সেন্টেন্স, আমাদের প্যাসেজে যে সেন্টেন্সটা থাকবে সেই আমাদের প্যাসেজে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা আমাদের পড়তে হবে এবং দেখতে হবে যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হলে দেখো আমাদের সামনে যত নিয়ম আসবে, যত সেন্টেন্স, যত এক্সাম্পল সব হচ্ছে অ্যাক্টিভে, বাট প্যাসিভটা আমাদেরকে একটু শিখে নিতে হবে, প্যাসিভটা কি হবে চিনবো আমরা। ওকে, সো প্যাসিভ হয়ে চেনার উপায় দেখো, প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে সাবজেক্ট বস্তুবাচক হয়। হ্যাঁ, সাবজেক্টটা বস্তুবাচক হবে। তোমাদের রাইট ফ্রম ভার্বে যে প্যাসেজটা দেওয়া থাকবে পরীক্ষায়, সেখানে যদি প্যাসিভ কোনো সেন্টেন্স থাকে তাহলে তার সাবজেক্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে বস্তুবাচক। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া সাবজেক্ট তো বস্তুবাচক হতে পারে প্যাসিভ সেন্টেন্সের,
হ্যাঁ অবশ্যই হতে পারে, কেন হতে পারবে না, বাট তোমাদের প্যাসেজের কথা বলছি আমি, তোমাদের রাইট ফ্রম ভার্ব যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজে যদি কোনো প্যাসিভ সেন্টেন্স থাকে তাহলে তার সাবজেক্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বস্তুবাচক হবে, তোমরা মিলিয়ে নিও। ওকে, সো এরপরে দেখো 2 নম্বর কি, 2 নম্বর শর্ত হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না বরং অন্য কেউ করে, অর্থাৎ সাবজেক্ট থাকে ইনঅ্যাক্টিভ, সে কোনো অ্যাক্টিভলি কাজ করতে পারে না, কাজটা অন্য কেউ করে। সো এমন হলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েস হলে আমরা কি করব, প্যাসিভ ভয়েস হলে আমরা বি ভার্ব প্লাস V3 ইউজ করব। এখন বি ভার্ব কি আমরা আগেও বলেছি, am, is, are, was, were। ওকে, am, is, are, was, were। তো am দেখো এখানে একটু, am, is, are এই তিনটা হচ্ছে আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে, আর was, were হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। সো আমাদের দেখতে হবে যে আমাদের হচ্ছে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কি আমাদের প্রেজেন্টে নাকি পাস্টে। সো আমরা এখানে দেখো, দ্য বুক ড্যাশ পাবলিশ ইন 1921, বইটা 1921 সালে প্রকাশিত হয়েছিল। এখন দেখো তো, দ্য বুক সাবজেক্ট, এটা কি বস্তুবাচক সাবজেক্ট, বুক মানে কি বই, এটা তো একটা বস্তু তাই না, এটা একটা বস্তু, সো বস্তুবাচক। এরপরে দেখো, দ্য বুক বইটি 1921 সালে প্রকাশিত হয়েছিল। এখন বই কি নিজে নিজে প্রকাশিত হতে পারে, তার কি সেই ধরনের ক্ষমতা আছে? নাই। বইটা কে প্রকাশিত করেছে, প্রকাশ করেছে কি কোনো প্রকাশনা সংস্থা অথবা কোনো ব্যক্তি, তাই না। সো বইটা 1921 সালে প্রকাশিত হয়েছিল, এখানে বই এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, সে নিজে কোনো কাজ করতে পারছে না বরং এই প্রকাশ করার কাজটা ব্যক্তি বা কোনো প্রকাশনা সংস্থা করছে। সো এটা হচ্ছে আমাদের প্যাসিভে রয়েছে। এখন প্যাসিভ থাকলে আমরা কি করব, দেখো বি ভার্ব প্লাস V3 হবে। এখন দেখতে হবে আমাদের যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা কি আমাদের প্রেজেন্টে নাকি পাস্টে। 1921 সাল কি অতীতের সময়, অতীতের একটা সাল। সো আমাদের এখানে কি হবে, ওয়াজ ওয়ার থেকে একটা নিতে হবে। এখন আমাদের দেখতে হবে সাবজেক্ট দেখে আমাদেরকে শিওর হতে হবে যে এখানে আমাদের কি সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব। দেখো সাবজেক্ট দ্য বুক, একটা বই বোঝাচ্ছে, একটা বই, বইটি। সো সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা সিঙ্গুলার ভার্ব নিব, অজ নিব, অর নিতে পারবো না। সো দ্য বুক ওয়াজ, এরপরে দেখো পাবলিশ যে ভার্বটা রয়েছে এই ভার্বের কয় নম্বর ফর্ম হবে, 3 নম্বর ফর্ম হবে। সো আমরা এখানে লিখে ফেলি, একটু নিচে লিখলাম যে পাবলিশ, PUBLISHED, পাবলিশড ইন 1921 সালে প্রকাশিত হয়েছিল। খুবই সিম্পল। এরপরে দেখো নিউজ পেপার ড্যাশ, আমি একটা মুছে দিলাম, হ্যাঁ এটা তোমরা মনে রাখবে বা খাতায় নোট করে নিবে। তো দেখো নিউজ পেপার ড্যাশ কনসিডার দ্য পিপুলস পার্লামেন্ট, পত্রিকাকে দ্য পিপুলস পার্লামেন্ট মানুষের পার্লামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এখন দেখো নিউজ পেপার এটা হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট, নিউজ পেপার এটা কি পত্রিকা। এখন এই পত্রিকা কি নিজে বিবেচনা করছে এখানে, মানে মানুষের তার কি বিবেচনা করার ক্ষমতা আছে? নরমালি নাই, কারণ সে বিবেচনা করতে পারে না। এখানে এই নিউজ পেপারকে মানুষের পার্লামেন্ট হিসেবে বিবেচনা করার কাজটা মানুষ বা অন্য কেউ করছে, তাই তো। নিউজ পেপার এখানে নিজে বিবেচনা করতে পারছে না। সো এটা হচ্ছে আমাদের প্যাসিভে আছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে বি ভার্ব প্লাস V3 নেব। এখন দেখো সেন্টেন্সে আমাদের এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো সাল নাই, এমন কোনো ঘটনা নাই যেটা পাস্ট টেন্সকে নির্দেশ করছে। সো এটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are থেকে ধরো am, is, are এই তিনটা থেকে নিব, তাই তো। অজ ওয়ার তো নিতে পারবো না কারণ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন আমরা দেখবো যে সাবজেক্ট কি আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো তো সাবজেক্ট আমাদের এখানে নিউজ পেপার পত্রিকা, এখানে নিউজ পেপারের সাথে কোনো s বাই s যুক্ত আছে, প্লুরাল বোঝাচ্ছে না, এখানে কোনো s বাই s যুক্ত নেই। নাউনের সাথে নরমালি s বাই s যুক্ত থাকলে সেটা আমাদের কি হয় বলতো, সেটা আমাদের প্লুরাল হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু নাই তাহলে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট। এখন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব নিব, ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। সো নিউজ পেপার ইজ নিলাম। কনসিডার যে ভার্ব রয়েছে এই ভার্বের আমরা 3 নম্বর ফর্ম ইউজ করব। সো আমরা এখানে লিখি নিউজ পেপার ইজ কনসিডার্ড, একটু ভালো করে লিখি এখানে CONSIDERED, কনসিডার্ড। নিউজ পেপার ইজ কনসিডার্ড দ্য পিপুলস পার্লামেন্ট। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো এটা ছিল আমাদের সেন্টেন্স। দেখো এরপরে কি ছিল, সাবজেক্ট আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি আমাদের সাবজেক্ট হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। খুবই সহজ।
এখন সিঙ্গুলার প্লুরাল নিয়ে কি তোমাদের কি সমস্যা আছে? আমি বিশ্বাস করি তোমাদের সমস্যা নেই, তারপরেও একটু বলে দিই সিঙ্গুলার কি। সিঙ্গুলার হচ্ছে সিঙ্গেল থেকে, মানে একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আর প্লুরাল কি? প্লুরাল মানে কি বলো? প্লুরাল মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, প্লুরাল। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা হচ্ছে এখানে দেখো, এখন হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখি। দ্য মেইন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ স্টাডি, ঢাকা বোর্ড 2023 এটা এসেছিল। এখন এখানে কি বলছে দেখো তো, দ্য মেইন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ স্টাডি। এখানে আমাদের রয়েছে বি। বি থাকলে আমরা কি বলেছিলাম? বি ভার্বগুলো বসাতে হবে, যে কোনো একটা। এম, ইজ, আর, অজ, ওয়ার, এই পাঁচটা থেকে যে কোনো একটা বসাতে হবে। এটা আর লিখলাম না, আগেও লিখেছি কয়েকবার। সো এম, ইজ, আর, অজ, ওয়ার, এই পাঁচটা মনে রাখবে। বি বললে আমাদের এম, ইজ, আর, অজ, ওয়ার থেকে যে কোনো একটা বসাতে হবে। সো আমরা হচ্ছে সাবজেক্ট দেখবো, দ্য মেইন পারস্যুট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তোমরা বলতে পারো দ্য স্টুডেন্টস কেন সাবজেক্ট নয়? নোট দেওয়া রয়েছে, এই কারণে দেখো প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটি সাবজেক্ট হয়। আমাদের যে প্রিপোজিশন আছে, হ্যাঁ, অফ তো একটা প্রিপোজিশন, তাই না? তো প্রিপোজিশনের পূর্বের ওয়ার্ডটা হচ্ছে আমাদের সাবজেক্ট হয়। প্রিপোজিশনের পরে যদি 100টা 1000টা ওয়ার্ডও থাকে, সেটা সাবজেক্ট হবে না, আগের অংশটাই সাবজেক্ট হবে। সো দ্য মেইন পারস্যুট, দ্য মেইন পারস্যুট, যদিও 3টা ওয়ার্ড, বাট এটা হচ্ছে একটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার সাবজেক্ট। এখানে যদি দ্য মেইন পারস্যুটস থাকতো, এস থাকতো, তাহলে এটা প্লুরাল হয়ে যেত। দেখো এখানে কোনো এস বাই এস নাই, সো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্বটা আমরা কি নিব? সিঙ্গুলার নিব। তো এম, ইজ, আর থেকে কোনটা নিব? সিঙ্গুলার আমরা বলেছিলাম ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমাদের এখানে হবে দ্য মেইন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টাডি, হয়ে গেল। অজারের কথা আসে না, কারণ সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো এই নিয়মটা কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। হ্যাঁ, 3টা বিষয় খেয়াল রাখতে বলেছিলাম, প্যাসেজ, সেন্টেন্স, সাবজেক্ট। সাবজেক্ট শেষ। এরপরে দেখো তো, এরপরে আমাদের রুল নাম্বার 2। আগেরগুলা সব রুল নাম্বার 1 এর ভিতরে ছিল। রুল নাম্বার 2 বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে। যেমন আমি বললাম, সে নিয়মিত স্কুলে যায়, হ্যাঁ, আমি নিয়মিত পড়াশোনা করি, আমি ভাত খাই, সে খেলা করে। এই যে সাধারণভাবে বর্তমানে যে সকল কাজ হয় বা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা চেনার খুব সংক্ষিপ্ত, সহজ এবং শর্টকাট ওয়ে রয়েছে, আমরা এটা পরেই দেখাবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি করব? সেখানে দেখো সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট যদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, সাবজেক্ট যদি থার্ড পারসন, আমরা জানি পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন মানে হচ্ছে মানে যেটার ভিতরে আমি আছি, যেমন আমি, আমরা, আমাদের, এই সবগুলোর ভিতরে কিন্তু আমি আছি। আই, উই, আওয়ার, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, এই দুইটা হচ্ছে সেকেন্ড পারসন। আর ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে থার্ড পারসন। সব কি? থার্ড পারসন। হি, শি, ইট, দে, রহিম, করিম, মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, সব থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, আওয়ার, এগুলা। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, থার্ড পারসন হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীর যা কিছু আছে সব থার্ড পারসন। এখন সিঙ্গুলার নাম্বার আগেও বলেছি, নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে সিঙ্গেল থেকে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। প্লুরাল নাম্বার হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো এমন যদি হয় সাবজেক্টটা, তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, অন্যথায় ভার্ব অপরিবর্তিত থাকবে। দেখো তো এখন হচ্ছে আমরা এক্সাম্পল দেখি। মাই মাদার, আমার মা, ড্যাশ রিসাইট দ্য হোলি কোরআন, আমার মা হচ্ছে কোরআনুল কারিম পড়েন এভরি মর্নিং, প্রতিদিন সকালে, প্রত্যেকটা সকাল বা প্রত্যেকটা দিনে আমার মা হচ্ছে পবিত্র কোরআনুল কারিম পড়েন বা তেলাওয়াত করেন। এখন এটা হচ্ছে দেখো প্রতিদিন বলছে, নিত্য নতুন, মানে সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা চেনা সহজ নিয়ম হচ্ছে এখানে কোনো পাস্টের সাল নাই, ঘটনা নাই, অতীত নির্দেশ করে এমন কোনো ওয়ার্ডও নাই। সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো মাই মাদার, দেখো মাই মাদার সাবজেক্টটা আমরা একটু দেখি। মাই মাদার সাবজেক্ট, এটা হচ্ছে কি আমাদের কোন পারসন বলো তো? মাই মাদার, এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না, তার মানে থার্ড পারসন। ওকে, তো মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? এটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার। মাই মাদার, আমার মা, একজনকে বোঝাচ্ছে। মাই মাদার্স কিন্তু বলে নাই, এস বাই এস যুক্ত নাই। এস বাই এস যুক্ত থাকলে তখন সেটা প্লুরাল হয়ে যেত। ওকে,
তো মাই মাদার, এরপর হচ্ছে কি ড্যাশ রিসাইট দ্য হোলি কোরআন এভরি মর্নিং। তাহলে সাবজেক্ট আমরা কি পেলাম, সাবজেক্ট আমরা পেলাম থার্ড পারসন, সাবজেক্ট আমরা কি পেলাম সিঙ্গুলার নাম্বার। সো এমন যদি হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, তাহলে আমরা লিখি RECITES রিসাইটস দ্য হোলি কোরআন এভরি মর্নিং, হয়ে গেল। এখন এক্সাম্পল দেখো, নিউজ পেপার ড্যাশ প্লে আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। পত্রিকা হচ্ছে আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখানে আমাদের কি হবে, দেখো কুমিল্লা বার 2023 এটা এসেছিল। নিউজ পেপার, দেখো তো নিউজ পেপার, নিউজ পেপার এটা কোন পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ভিতরে তো পড়ে না, তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন। এটা কোন নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে কি নিউজ পেপারস বলেছে? না, নিউজ পেপার পত্রিকা। এস বাই এস যুক্ত নাই, এস বাই এস যুক্ত থাকলে নাউনের শেষে যখনই এস বাই এস যুক্ত থাকে তখন সেটা আমাদের হয় প্লুরাল। যেমন আমি যদি বলি পেন, পেনের শেষে যদি আমি একটা এস যুক্ত করে দিই তখন সেটা হয়ে যাবে পেন্স, মানে প্লুরাল। এখন এখানে আমাদের কোনো এস বাই এস নাই, সো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন পেলাম, সিঙ্গুলার নাম্বার পেলাম, তাহলে কি করব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। সো এখানে আমাদের প্লে যে ভার্বটা রয়েছে PLAY, এই ভার্বের সাথে আমরা একটা এস যুক্ত করে দিই, নিউজ পেপার প্লেস আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আমাদের অ্যান্সার কমপ্লিটেড। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা সহজে চেনার একটা গুরুত্বপূর্ণ অ্যাক্রোনিম বা নিউমোনিক যেটাই বলো সেটা হচ্ছে কি, দেখো ডেঞ্জারাস। বাক্যে ডেঞ্জারাস থাকলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, আনডাউটেডলি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দেখো ডেঞ্জারাস মানে কি, ডেঞ্জারাসের ডিতে হচ্ছে আমাদের ডেইলি, এতে অলওয়েজ, এতে নর্মালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, ওতে অফেন বা অকেশনালি, আর ইউতে হচ্ছে ইউজুয়ালি, এসতে হচ্ছে সামটাইমস। অর্থগুলো দেওয়া রয়েছে, অর্থগুলো মিলিয়ে পড়ে নেবে, মুখস্থ করে নেবে। ডেঞ্জারাস থাকলেই কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমাদের সাবজেক্টের প্রতি খেয়াল রাখতে হবে। সো সাবজেক্ট আমরা দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা হচ্ছে স্বাভাবিক যে আ ম্যান, একজন মানুষ, ক্যান নট লিভ অ্যালোন, একজন মানুষ এই যে একা একা বাস করতে পারে না, এটা হচ্ছে একটা নর্মাল ম্যাটার, হ্যাঁ স্বাভাবিক একটা বিষয়। এরপরে কি বলছে দেখো, হি অলওয়েজ, সে সর্বদা, নিড আ কোম্পানি, তার একজন সঙ্গীর প্রয়োজন হয়। এখন দেখো তো এখানে অলওয়েজ রয়েছে না, ডেঞ্জারাসের এর অলওয়েজ রয়েছে, তো অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট দেখো তো থার্ড পারসন কিনা, থার্ড পারসন, কারণ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ভিতরে এটা পড়ে না, হি, শি, ইট, দে, রহিম, করিম, যাই বলো সব থার্ড পারসন। তো থার্ড পারসন পেলাম, এখন থার্ড পারসন পেলাম, এখন আমরা দেখবো এটা কি হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার। দেখো তো এটা সিঙ্গুলার না, হি, সে একজন ব্যক্তি, সো থার্ড পারসন পেলাম, সিঙ্গুলার নাম্বারও পেলাম, তাহলে আমরা ভার্বের সাথে কি করব, একটা এস বাই এস যুক্ত করে দিব। নিড যে রয়েছে এটার সাথে একটা এস যুক্ত হবে, নিডস, তাহলে কি হলো যে হি অলওয়েজ নিডস আ কোম্পানি, তার সবসময় একটা সঙ্গীত বা কোম্পানির প্রয়োজন হয়। তো এরপরে আমাদের দেখো তো কি রোল রয়েছে, রোল নাম্বার 3 কি বলছে, ব্র্যাকেটের মধ্যে নট থাকলে সেখানে ডু নট, ডাজ নট, ডিড নট হয়। ডু নট, ডাজ নট, ডিড নট, তিনটা যে কোনো একটা হবে। নট থাকলে ব্র্যাকেটে ধরে যে এখানে নট রয়েছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারে ডু নট, ডাজ নট, ডিড নট যে কোনো একটা নিতে হবে। এখন ডু নট, ডাজ নট, এই ডু নট আর ডাজ নট এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড নট হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছো? ডু নট, ডাজ নট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড নট হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন এক্সাম্পলটা দেখি, ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবে দে ড্যাশ নট নো হোয়াট দে নিড, এখানে দে বলতে বুঝিয়েছে গার্লস, তোমাদের প্যাসেজ যেটা দেয়া রয়েছে সে প্যাসেজে দে বলতে গার্লস বুঝিয়েছে। সো ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবে গার্লস নট নো হোয়াট দে নিড, মেয়েরা জানে না তাদের কি প্রয়োজন। ওকে, এটা হচ্ছে যশোর বোর্ড 2022-এর কোয়েশ্চেন। ওকে, সো এখন দেখো তো আমাদের এখানে নট রয়েছে না, তাহলে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট যে কোনো একটা হবে। কিন্তু সেন্টেন্সে কি অতীত নির্দেশ করে এমন কোনো ঘটনা, সাল বা ওয়ার্ড রয়েছে? নাই। সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাদের ডিড নট তো শুরুতেই বাদ, ডিড নট বাদ, এখানে আমাদের কি হবে, এখানে ডু নট অথবা ডাজ নট থেকে একটা নিতে হবে। এখন আমরা দেখবো যে সাবজেক্ট আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল। দে দেখো তো, দে কোন ধরনের সাবজেক্ট বা গার্লস, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাই না? দে মানে তারা, অনেক বোঝাচ্ছে। বা আমরা যদি গার্লস বলি মেয়েরা, তাহলে কি একটা এস রয়েছে, প্লুরাল, অবশ্যই প্লুরাল। তাহলে আমাদের এখানে কি হবে বলতো,
আমাদের এখানে যে আরেকটু বুঝিয়ে দিই, ডু নট হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। ওকে, প্লুরাল সাবজেক্ট যদি হয় তখন নিব ডু নট, আর ডাজ নট কখন নিব? ডাজ নট হচ্ছে যদি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন হচ্ছে আমরা ডাজ নট নিব। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে আমাদের এখানে অ্যান্সার হবে ডু নট, আর নো যেহেতু ভাব দেওয়া রয়েছে ওটা আমরা বসিয়ে দিব ডু নট নো। তাহলে কি হলো? ডিউ টু ল্যাক অফ এডুকেশন গার্লস ডু নট নো হোয়াট দে নিড। শিক্ষার অভাবে মেয়েরা জানে না আসলে তাদের কি প্রয়োজন। তো আশা করি এটা নিয়ে তোমাদের বুঝতে সমস্যা হবে না। রুল নাম্বার 4টা দেখো, যে বি থাকলে সেখানে এম, ইজ আর ওয়াজ আর বসবে। এটা আমরা আগেও কয়েকবার বলে এসেছি, সো এটা নিয়ে আমরা আর বেশি কিছু বোঝানোর দরকারও নেই, আমরা এখানে সময় নষ্ট করবো না, আমরা জাস্ট নর্মালি অ্যান্সারটা করে ফেলি। দ্য রোডস অফ ঢাকা সিটি ড্যাশ স্পেশাস। সো এখানে দেখো কি রয়েছে, বি নট, মানে বি রয়েছে আর কি। বি থাকলে এম, ইজ আর, ওয়াজ আর থেকে যখন একটা নিতে হবে। এখন আমরা সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট দেখো তো কি, আমরা শুরুতে ওয়াজ আর বাদ, কারণ সেন্টেন্সটা আমাদের অতীতে নেই। ওকে, অতীত চিন্তা হয় কিভাবে, পাস্ট টেন্স কিভাবে চিন্তা হয় সেটা আমরা আগে আলোচনা করেছি। বুঝতে সমস্যা হলে আরেকবার দেখে নিও। ওকে, সো আমাদের ওয়াজ আর শুরুতে বাদ, এম, ইজ আর থেকে নিব, কিন্তু কোনটা নিব? সাবজেক্ট দেখতে হবে। দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা সিটি এটা কিন্তু সাবজেক্ট না, কারণ প্রিপোজিশনের পরের অংশ কখনোই সাবজেক্ট হতে পারে না। 100টা হোক 1000টা হোক কখনোই সাবজেক্ট হবে না, আগের অংশ সাবজেক্ট। এখন দ্য রোডস, এই রোডসের সাথে, রোড হচ্ছে মূল শব্দ, এর সাথে একটা এস যুক্ত হয়েছে, তার মানে এটা প্লুরাল হয়ে গেছে। কি হচ্ছে? এটা হচ্ছে প্লুরাল হয়ে গেছে। তাহলে প্লুরাল হলে প্লুরাল ভার্ব, এজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর হচ্ছে আমাদের প্লুরাল। তো আমরা এখানে নিব আর। আমরা একটু নিচে লিখি, এখানে নিচে যে এখানে আমাদের হবে আর। ওকে, কারণ দ্য রোডস প্লুরাল সাবজেক্ট, সো প্লুরাল ভার্ব আর। এরপরে নট যেহেতু রয়েছে, নটটা বসিয়ে দিতে হবে। সো কি হলো? দ্য রোডস অফ ঢাকা সিটি আর নট স্পেশাস। ঢাকা শহরের রাস্তাগুলো নয় প্রশস্ত। আশা করি বুঝতে সমস্যা নেই, আমরা সামনে আগাই। এখন দেখো, হ্যাভ হ্যাজ থাকলে সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড হবে। মানে হ্যাভ হ্যাজ যদি আমাদের ব্র্যাকেটে থাকে, যে কোনো একটা থাকে, তাহলে আমাদের সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা যে কোনো একটা হবে। এখন হ্যাডটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, পাস্ট টেন্স যদি হয় সেন্টেন্সটা। আর হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ কি, হ্যাভ হ্যাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্স? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি হবে? হ্যাভ হ্যাজ হবে। তাহলে আমরা এক্সাম্পল করে আমরা হচ্ছে এক্সাম্পলটা দেখি। ডিউরিং আ ট্রাফিক জ্যামের সময় পিপুল ড্যাশ হ্যাজ টু সাফার মাস। মানুষকে অনেক ভুগতে হয়। এখন আমাদের হ্যাজ রয়েছে, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হবে হ্যাড শুরুতেই বাদ। দেখো, হ্যাড শুরুতেই বাদ, কারণ সেন্টেন্সটা আমাদের রয়েছে প্রেজেন্ট টেন্সে। ওকে, আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এখন আমাদের হচ্ছে কি দেখতে হবে, হ্যাভ নিব নাকি হ্যাজ নিব। সো আমাদের সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল। হ্যাভ হচ্ছে এই যে হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। কি বললাম? প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? সো আমাদের দেখো তো, পিপুল মানে কি? মানুষ। পিপুল সাবজেক্ট, এই পিপুল যে নাউনটা রয়েছে এটার সাথে কোনো এস বা এস যুক্ত নেই, বাট এটা শব্দগতভাবে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউন। সো আমরা এখানে নিব হ্যাভ। প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। কি হলো? ডিউরিং আ ট্রাফিক জ্যাম পিপুল হ্যাভ টু সাফার মাস। মানুষকে অনেক ভুগতে হয়। সো এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর কোয়েশ্চেন। আমরা হচ্ছে রুল নাম্বার 6-এ চলে যাই। বাক্যে আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ভয় পাওয়ার কিছু নেই। আজরাইল মানে আজরাইল আলাইহিস সালাম না, যে জান কবজ করবে। ওকে, এখানে আজরাইল মানে এখানে বোঝাচ্ছে এতে হচ্ছে অলরেডি, যেতে জাস্ট নাও, আর তে রিসেন্টলি, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, ইতে এভার। এখানে আজরাইলের প্রত্যেকটা শব্দ দিয়ে এক একটা ওয়ার্ড বোঝাচ্ছে। এটা হচ্ছে সংক্ষেপে সহজে মনে রাখার জন্য। তো এটা যদি থাকে, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে। সো অনেক সময় তোমরা বুঝতে পারো না, কারণ এই ওয়ার্ডগুলো তোমাদের থাকে কিন্তু তোমরা তো জানোই না, বা অনেকেই জানো না যে ওয়ার্ডগুলো থাকলে কি হয়, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো তোমরা এটা আজরাইল মনে রাখবে, তাহলেই হবে। এক্সাম্পল দেখো, যে দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অলরেডি ইতোমধ্যে
প্রুভ ইটস ওয়ার্থ ইন ম্যানি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনেক ইন্টারন্যাশনাল ম্যাচে তাদের যোগ্যতা বা ভ্যালু প্রমাণ করেছে। সো এখানে দেখো আজরাইলের অলরেডি যে রয়েছে, এই অলরেডি আমাদের এখানে রয়েছে। সো এটা আমাদের কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি আমরা জানি, হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব যেটা থাকে সেটা 3 নম্বর ফর্ম হয়, প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে সেখানে অবজেক্ট হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট। বুঝতে পেরেছো? সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে দেখো আমরা একটু পড়ি। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অলরেডি, এখন আমাদের সাবজেক্ট হ্যাভ তো আমরা বলেছিলাম প্লুরাল নাউনের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। সো কোনটা হবে, আমরা একটু সাবজেক্টটা দেখি। দেখো দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, অনেকগুলো ওয়ার্ড রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তারপরেও এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এখানে টিমের সাথে এস নেই, এটা হচ্ছে সিঙ্গুলার, এস থাকলে প্লুরাল হয়ে যেত। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম শুধুমাত্র বাংলাদেশ জাতীয় যে ক্রিকেট দল তাদেরকে বোঝাচ্ছে। এই ক্রিকেট দল কি করেছে, তাহলে আমরা এখানে এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমরা এখানে নিব হ্যাজ, কি নিব হ্যাজ, এরপরে আমরা কি নিব প্রুভ যে ভার্বটা রয়েছে, আমরা বলেছিলাম হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। সো প্রুভ যে ভার্বটা রয়েছে সেই ভার্বের আমরা 3 নম্বর ফর্ম নিব। সো আমরা নিচে লিখলাম প্রুভ এর 3 নম্বর ভার্ব হচ্ছে PROVED, প্রুভ, প্রুভড, প্রুভড। ওকে, ইটস ওয়ার্ড ইন ম্যানি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। হয়ে গেল, সহজ ছিল। এরপরে দেখো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন যখনই থাকবে তার সাথে একটা আইএনজি যুক্ত হবে। খুবই সিম্পল এবং কি বলবো খুবই ইজি একটা নিয়ম, বাট এখান থেকে তোমাদের কোশ্চেন থাকে 2-3টা থাকবেই। সো প্রিপোজিশন কি, দেখো এখানে অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, আমরা গুরুত্বপূর্ণ কিছু দাগিয়ে দিই। ইন, অফ, এরপর হচ্ছে ফর, ফরম, বাই, হ্যাঁ, উইথ, হ্যাঁ, উইদাউট, আফটার, বিফোর, এগুলো হচ্ছে আমাদের কি বলো গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। এগুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো আওয়ার ক্রিকেটার্স ড্যাশ বি কেপেবল অফ compete with the renowned cricket teams of the world। আচ্ছা, এখানে our cricketers, এখানে কি হবে তোমরা নিজেরাই অ্যানসার করে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। হ্যাঁ, our cricketers এই জায়গায় কি হবে, কোন ভার্ব বসবে, আমরা আগেও আলোচনা করেছি। বি থাকলে কি হয়, হ্যাঁ সেন্টেন্সটা আমাদের আমি বলে দিই, সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে আমাদের কি অ্যানসার হবে এটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও। এরপরে আমরা কি করব, দেখো our cricketers dash capable of, এই যে অফ রয়েছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্ব যেটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে অর্থ না বুঝলেও হয়ে যায়। তো অফের পরে কি রয়েছে, কম্পিট, তো কম্পিটের সাথে একটা আইএনজি যুক্ত করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে COMPETING, কম্পিটিং, কম্পিটিং উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে সমস্যা নেই। ওকে, তারপরে 8 নম্বর রুল কি, 2 এর পরে V1 হয়। এত সহজ একটা নিয়ম, বাট কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে, কিছু কিছু বোর্ডের কোয়েশ্চেন রয়েছে যে 3-4টা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো ইজি নিয়ম, তো তোমরা একটু ভালোভাবে দেখে নাও। 2 থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, অর্থাৎ যে ভার্ব থাকবে সেটাই বসে যায়। দেখো ইট ইজ আ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। এখন দেখো তো এই যে আমাদের ভার্ব, এই ভার্বের পূর্বে একটা 2 আছে না, 2 কি আছে, 2 আছে, 2 এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তো সাকসিড যে ভার্বটা, সেই সাকসিড ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে এই সাকসিডই। ওকে, সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে সাকসিড। তো এরপরে আমাদের যে রুলটা রয়েছে সেটা হচ্ছে রুল নাম্বার 9। এখানে কি বলছে, দেখো এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে ওয়েল মাইন্ড লুক ফরওয়ার্ড টু, এখানে কমাটা হবে না, এটা হচ্ছে ফুল একটা ওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু। ওকে, লুক ফরওয়ার্ড টু, তো কি ওয়েল মাইন্ড লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এগুলো থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যখনই দেখবে এগুলো তখন ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিবে। সো এক্সাম্পল দেখো, প্যারেন্টস নেভার মাইন্ড ড্যাশ টেক পেইন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিংস। আচ্ছা, খুবই সহজ। এখানে দেখো মাইন্ড রয়েছে, মাইন্ড থাকলেই মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে ওয়েল মাইন্ড লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে। ওকে, এইগুলোর ভিতর থেকে থাকবে যদি আসে। ওকে, এইগুলোর ভিতর থেকে থাকবে ইনশাল্লাহ। সো মাইন্ড যদি থাকে তাহলে আমরা কি করব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। টেক যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং
pains for the upbringing of their offspring. খুবই নর্মাল বা সহজ একটা নিয়ম। এখন আমাদের 10 নম্বর রুলটা কি রয়েছে দেখো একটু, এখানে বলছে মডাল অক্সিলারি ভার্বের পরে V1 হয়। এখন মডাল অক্সিলারি ভার্বটা কি সেটা তো জানতে হবে, তাই না? তো দেখো এখানে রয়েছে ক্যান, কুড, এখানে কমা এগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট হ্যাভ টু, সরি মাস্ট হ্যাভ টু না, এখানে হচ্ছে ভুল করেছি, এখানে শুধু মাস্ট আর হ্যাভ টু, হ্যাড টু। তো এইগুলো যদি থাকে মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সো মডাল অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন ভার্বের কি হবে, 1 নম্বর ফর্ম হবে। মানে এগুলো যদি থাকে ভার্বের আগে যদি থাকে তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ তোমার পরীক্ষায় এই যে প্রথম বন্ধনীর ভিতরে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকবে সেটাই বসে যাবে। খুবই সহজ একটা নিয়ম। ওকে, সো আমরা অ্যান্সার করে ফেলি। দেখো এখানে বলছে এভরি স্টুডেন্ট মাস্ট ড্যাশ রেসপেক্ট দেয়ার টিচার্স। প্রত্যেকটা ছাত্রের শিক্ষকদের অবশ্যই সম্মান করতে হবে, সম্মান করতে হবে। সো এখানে দেখো রয়েছে মাস্ট, তো মাস্ট কি মডাল অক্সিলারি ভার্ব। সো রেসপেক্ট যে ভার্বটা রয়েছে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এখন রেসপেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে এই রেসপেক্টটি, কি এই রেসপেক্টটি। সো আমাদের এখানে অ্যান্সার রেসপেক্ট। এরপরে আরেকটা বিষয় এখানে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে আমাদের দুইভাবে কোশ্চেন আসে। একটা হচ্ছে সরাসরি আমাদের কি বলছে মডাল অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা দিয়ে দেয়, আরেকটা আছে যে মডাল অক্সিলারি ভার্ব দেয় না, আমাদেরকে অর্থ বুঝে এরপরে অক্সিলারি ভার্ব বসাতে হয়, মডাল অক্সিলারি ভার্ব বসাতে হয়। সো দুইটা মনে রাখলে হবে, একটা হচ্ছে শুড মানে হচ্ছে উচিত, কোনো কাজ করা উচিত, যেমন তোমার পিতামাতার সম্মান করা উচিত, শিক্ষকদের সম্মান করা উচিত, নিয়মিত পড়াশোনা করা উচিত, মানে তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, এই যে উচিত অর্থ দেয় এটা হচ্ছে শুড। আর মাস্ট, এই যে মাস্ট, এই মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই কোনো কাজ করতে হবে, তোমাকে অবশ্যই শিক্ষকদের সম্মান করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, তোমাকে নিয়মিত স্কুলে অবশ্যই যেতে হবে, এই যে অবশ্যই, এটাই হচ্ছে আমাদের বসবে। ওকে, সো এই দুইটার অর্থ আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের অনেক সময় মডাল অক্সিলারি ভার্ব দিবে না, বাট আমাদের যদি চয়েস করে নিতে হয় মানে অর্থ বুঝে নিতে হয় তখন এই দুইটা থেকে একটা অ্যান্সার আসে আমাদের। ওকে, বা দুইটা থেকে একটা আমাদের বসিয়ে দিলে হয়। সো এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। প্যারেন্টস আর দ্য ব্লেসিং অফ গড টু আস। পিতামাতা হচ্ছে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ব্লেসিং, আশীর্বাদ স্বরূপ। সো সুতরাং উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস। সো এখানে কি বলছে পিতামাতা, এখানে বলছে যে পিতামাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। সো আমাদের পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। অফেন্ড শব্দের অর্থ হচ্ছে কষ্ট দেওয়া। সো এখানে আমাদের অর্থটা হবে এমন, আমাদের পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। এখন উচিত অর্থ শুড, তো আমরা এখানে লিখি শুড, কিন্তু এখানে তো অর্থ হচ্ছে উচিত নয়, তাহলে আমরা শুডের পর একটা নট ইউজ করবো, জাস্ট এতটুকুই যে উই শুড নট। আর অফেন্ড যে ভার্বটা রয়েছে এই ভার্বটা তো বসেই যাবে, অফেন্ড ভার্বের 1 নম্বর ফর্ম হয় মডাল অক্সিলারি ভার্বের পরে। সো আমাদের এখানে হবে যে সো উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। তো বিষয়টা খুবই সিম্পল, এটা সিম্পলি নেওয়ার কোনো কিছু নেই, কারণ এখান থেকে কোয়েশ্চেন থাকবেই। সো সব নিয়মগুলোই ভালোভাবে দেখে নেবে, প্রত্যেকটা থেকে তোমাদের এখানে তোমাদের কি বোর্ড পরীক্ষায় থাকবে, সবগুলো তো থাকবে না, এখান থেকে থাকবে। ওকে, তো দেখো এখন বলছে যে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটি প্যাসিভ ভয়েস হলে বি প্লাস V3 হবে। কি বললো এখানে, মডাল অক্সিলারি যুক্ত, এখানে বানান ভুল, এটা হচ্ছে বি আর বি ভার্ব। সো মডাল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটি প্যাসিভ ভয়েস হলে বি প্লাস V3 হয়। এখন বি মানে কিন্তু বি ভার্ব না, শুধু বি আর V3। ওকে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম। তো দেখো ট্রাফিক রুলস মাস্ট ড্যাশ মেইনটেইন স্ট্রিক্টলি টু কন্ট্রোল রোড অ্যাক্সিডেন্টস। বলতে ট্রাফিক রুল মানে আমাদের হচ্ছে ট্রাফিক রুল, ট্রাফিক নীতিমালা যেগুলো রয়েছে এই নীতিমালা মাস্ট কি করতে হবে, মেইনটেইন করতে হবে, অবশ্যই মেইনটেইন করতে হবে, মেনে চলতে হবে স্ট্রিক্টলি, কঠোরভাবে, টু কন্ট্রোল রোড অ্যাক্সিডেন্ট এড়িয়ে যাওয়ার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। ঢাকা শহরে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়। সো এই রোড অ্যাক্সিডেন্ট কন্ট্রোল করার জন্য আমাদের ট্রাফিক বিধিমালা যেগুলো রয়েছে, নীতিমালা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, মেনে চলতে হবে। সো আমাদের দেখো প্যাসিভ ভয়েস কিভাবে চিনতে হয় আগেও বলেছি একবার। ওকে,
আগেও বলেছি। সো কিভাবে চিন্তা হয়, আমাদের সাবজেক্ট হয় বস্তুবাচক, ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস এটা হচ্ছে কি একটা বস্তুবাচক সাবজেক্ট। এখন ট্রাফিক রুল কি নিজেই মানবে? এখানে ট্রাফিক রুলের কি মানার সেই ধরনের, সে তো ইনঅ্যাক্টিভ, সে নিজে এখানে মানার কাজটা করতে পারে না, তাই না? সে তো ব্যক্তি না যে কাজটা করবে ট্রাফিক রুলস, বরং তাকে মানা হয়, তাকে মানতে হবে। এখন এই মানার কাজটা কে করবে? মানুষ করবে। ওকে, এই মানার কাজটা কেউ করবে? মানুষ করবে। তো ট্রাফিক রুলস এটা হচ্ছে সাবজেক্ট বস্তুবাচক, সে এখানে মানার কাজটা নিজে করতে পারছে না, বরং তাকে অবশ্যই মানবে কারা? মানুষ বা অন্য কোনো ব্যক্তি। সো এটা হচ্ছে আমাদের প্যাসিভে রয়েছে। তাহলে আমরা এখানে বি নিব, বি নিলাম, এরপরে V3 হবে, V3 মেইনটেইন, এর V3 কি? মেইনটেইন। সেখানে হবে ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন স্ট্রিক্টলি টু কন্ট্রোল রোড অ্যাক্সিডেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা এখন দেখো রুল নাম্বার 12 কি বলছে। রুল নাম্বার 12 বলছে যে শুরুতেই শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ধরো শুরুতেই শূন্যস্থান রয়েছে, অনেক সময় শুরুতে শূন্যস্থান থাকে তোমরা বুঝতে পারো না আসলে এখানে কি করব। খুবই সংক্ষিপ্ত এবং ইজি এবং শর্ট একটা নিয়ম, সেটা দেখো যে শুরুতে যদি আমাদের শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। তো দেখো ড্যাশ অ্যাকোয়ার নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম, যে জ্ঞান অর্জন করাটা কোনো বয়স বা সময়ের সাথে এটা কি সীমাবদ্ধ নয়। সো অ্যাকোয়ার, দেখো এখানে শুরুতে শূন্যস্থান, তারপরে অ্যাকোয়ার যে ভার্বটা রয়েছে, সেই ভার্বের সাথে আমরা কি করব? একটা আইএনজি যুক্ত করব, ACQUIRING, acquiring. So acquiring knowledge is not limited to any age or time. সহজ ছিল। এরপরে দেখো একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো ধরো একই সেন্টেন্সে দুটো ভার্ব রয়েছে, তাহলে তোমরা হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে, কিন্তু উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে। আইএনজি যুক্ত করে দিবে, কিন্তু যুক্ত করার পূর্বে একটু ভেবে দেখবে যে এখানে আসলে উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। উদ্দেশ্য বোঝালে সেখানে টু বসবে। এক্সাম্পল দেখো, সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ ভ্রমণ করে, ড্যাশ ক্লাইম অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, বাস এবং ট্রেনের ছাদে আরোহণ করে বা উঠে তারা ভ্রমণ করে। সো এখানে দেখো ট্রাভেল একটা ভার্ব রয়েছে, ক্লাইম আর একটা ভার্ব রয়েছে, দুইটা ভার্ব পাশাপাশি। সো ক্লাইম CLIMBING এর সাথে একটা আইএনজি যুক্ত করে দিলে কিন্তু হয়ে গেল সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। আচ্ছা, আমরা দ্বিতীয়টা দেখি, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, রেসপন্ডেড সাড়া দিয়েছিল, টু দ্য কল ডাকে, অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিল, অ্যান্ড জয়েন তার অংশগ্রহণ করেছিল, দ্য ওয়ার যুদ্ধে, লিবারেট দেয়ার মাদারল্যান্ড তাদের মাতৃভূমিকে স্বাধীন করতে, লিবারেট করতে। এখানে কি বলছে যে সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিল এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেখো কি করতে? তাদের মাদারল্যান্ড, তাদের মাতৃভূমিকে স্বাধীন করতে। আচ্ছা, এখানে কি বলছে? জয়েন দ্য ওয়ার, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা কি উদ্দেশ্যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল? উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে কি তাদের মাতৃভূমিকে স্বাধীন করা। স্বাধীন করতে তারা হচ্ছে কি করেছিল? অংশগ্রহণ করেছিল। তো দেখো এই সেন্টেন্সটা, এই যে এন্ড থেকে জয়েন একটা হচ্ছে ভার্ব, তারপরে দাওয়ার আসলে এরপরে দেখো আরেকটা আমাদের ভার্ব রয়েছে। একই সেন্টেন্সে দুইটা ভার্ব, সো একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে আমরা নরমালি আইএনজি যুক্ত করি, বাট উদ্দেশ্য বোঝাচ্ছে এখানে তারা জয়েন করেছিল কি উদ্দেশ্যে? তাদের মাতৃভূমিকে স্বাধীন করার উদ্দেশ্যে। সো আমাদের এখানে হবে টু, আর লিবারেট ভার্ব যেটা আছে তার সরি আমরা একটু নিচে লিখি, এখানে টু হবে, আর হচ্ছে লিবারেট যে ভার্ব রয়েছে টু এর পরে কি হয়? ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাই না? সো আমাদের 1 নম্বর ফর্ম বসে গেল, টু লিবারেট দেয়ার মাদারল্যান্ড। এখানে উদ্দেশ্য বোঝায় না, একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে দেখো মানুষ ভ্রমণ করে বাস এবং ট্রেনের ছাদে আরোহণ করে বা উঠে, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে অবস্থা, যে মানুষ ভ্রমণ করে, কি অবস্থায় ভ্রমণ করে? বাস এবং ট্রেনের ছাদে ওঠা অবস্থায়। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওখানে অবস্থা বোঝাচ্ছে, ওকে, ওইখানে উদ্দেশ্য বোঝায় নাই। এখন দেখো রুল নাম্বার 14, এখানে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তযুক্ত বাক্য। তো শর্তযুক্ত বাক্য মানে কি? দেখো এখানে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব।
তাহলে ইফ ইউ কাম, যদি তুমি আসো আমি যাব, মানে আমি যাব, বাট শর্ত হচ্ছে তোমাকে আসতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত বোঝাচ্ছে। সো কন্ডিশনাল সেন্টেন্স আমরা হচ্ছে দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট। সো ইফ ইজ ইফ, কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইফ থাকবে বাক্যে। ওকে, ইফ থাকবে, ইফটা যে পার্টে থাকবে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্ট। সো কন্ডিশন পার্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা সেখানে নিব রেজাল্ট পার্টে উইল। ওকে, এই যেমন এখানে উইল নেওয়া হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যদি আমাদের কন্ডিশন পার্টটা তাহলে আমরা সেখানে নেব উড। আর এটা থেকে, এটা নর্মালি আমাদের পরীক্ষায় লাগে না, তারপরে দেখে নাও পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে সেখানে উড হ্যাভ নিব, মানে রাইট ফ্রম ভার্বে আমাদের এইটা থেকে সাধারণত কোয়েশ্চেন থাকে না। সো কন্ডিশন পার্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা রেজাল্ট পার্টে উইল নিব, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা রেজাল্ট পার্টে উড নিব। ওকে, এক্সাম্পল না দেখলে আসলে বুঝতে পারবে না, একটু দেখে নাও। ইফ, এখানে এক্সাম্পল কি বলছে, ইফ অল দ্য চিলড্রেন, যদি সকল শিশু গো টু স্কুল, স্কুলে যায়, দ্য কান্ট্রি, দেশ, ড্যাশ গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তাহলে দেশ, ইলিটারেসি মানে হচ্ছে যারা লিখতে পারে না, পড়তে পারে না, নিরক্ষরতা, এই নিরক্ষরতার কার্স বা অভিশাপ থেকে মুক্তি পাবে। সো এখানে আমাদের কি করতে হবে, দেখো আমাদের এখানে কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, কারণ এই ইফ রয়েছে। তো ইফ রয়েছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল পার্ট। সো কন্ডিশনাল পার্টে আমাদের দেখো তো কন্ডিশনাল পার্টটা, কন্ডিশন পার্টটা আমাদের এখানে কোন টেন্সে রয়েছে, দেখো এটা নর্মালি সহজে বোঝা যাচ্ছে, গো রয়েছে, গো। এখানে কি রয়েছে, গো রয়েছে। গো হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, ভার্বের 1 নম্বর ফর্ম থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা কি বলেছিলাম, আমাদের যে রেজাল্ট পার্ট আছে, যে কান্ট্রি ড্যাশ মানে কমার পর থেকে বাকিটা হচ্ছে রেজাল্ট পার্ট। সো রেজাল্ট পার্টে আমরা ভার্বের পূর্বে একটা উইল নিব। সো আমাদের অ্যান্সার হবে এখানে উইল, আর এখানে আমাদের যে গেট ভার্বটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিব। আরেকটা কথা তোমরা এখানে দেখো, আরেকটা বিষয় উইল, আর মডেল অক্সিলারি ভার্ব পড়েছি না, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, সেই উইল কিন্তু এটা মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, এজন্য গেট বসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল নাম্বার 15 দেখো, 15, যে বাক্যের শুরুতে দেয়ার থাকলে তার পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসবে। ধরো কোনো বাক্যের শুরুতে দেয়ার রয়েছে, তাহলে আমরা যে ভার্বটা নিব কিভাবে নিব, আমরা হচ্ছে নরমালি যে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে যে আমাদের নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী আমরা হচ্ছে ভার্বটা নিব। ওকে, তো দেখো দেয়ার, বি রয়েছে, বি থাকা মানে কি, এম, আগে বলেছি ইজ, আর, হ্যাঁ, ওয়াজ, ওয়ার, এই 5টা থেকে একটা নিতে হয়। বি ভার্ব মানে এগুলা। এখন এই ওয়াজ আর শুরুতেই বাদ, কারণ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এখানে পাস্ট টেন্সের কোনো ঘটনা নির্দেশ করছে এমন কিছু নাই, শালও নাই। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এখন আমাদের তো হচ্ছে সাবজেক্ট খুঁজতে হবে, তাই না, কি অনুযায়ী আমরা হচ্ছে ভার্বটা নিব, এম, ইজ, আর থেকে কোনটা নিব, ইজ নিব নাকি আর নিব। সো আমরা বলেছি যে দেয়ারে থাকলে পরবর্তী যে নাউন থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়। ম্যানি রিজনস, তো রিজনস রয়েছে না, এস, নাউনের সাথে এস থাকলে কি হয়, প্লুরাল হয়। সো আমাদের এখানে প্লুরাল ভার্ব নিতে হবে, আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে হবে এখানে দেয়ার আর ম্যানি রিজনস ফর দিস। বুঝতে পেরেছো? দেয়ার নিয়ে কোয়েশ্চেন আসলে পরে যে নাউনটা থাকে সেটা অনুযায়ী আমাদের সাবজেক্ট হচ্ছে ভার্বের কারেক্ট রূপ রাইট ফর্মটা বসাতে হবে। রুল নাম্বার 16 দেখো, এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় আসে রাইট ফর্ম ভার্বে, বাট অনেকে তোমরা বুঝো না, এটা অনেকে তোমরা বুঝতে পারো না। তো এটা আমি জাস্ট সহজ এটা মনে রাখবে, জাস্ট বি, এই বি যে ভার্ব মানে বি যে ওয়ার্ডটা, হ্যাঁ, বি ভার্ব নাই, বি ওয়ার্ডটা, আর গেটের হচ্ছে ভি2 গট, তার মানে বি, গেট, গট, এই 3টার পর যখনই ভার্ব থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। না দেখে বসিয়ে দিবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, কি বললাম, বি, গেট, গট, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবে, 3 নম্বর ফর্ম বসাবে। ওকে, সো দেখো, আই হ্যাভ গট মাইসেলফ ড্যাশ এনগেজ ইন রেইজিং অ্যাওয়ারনেস। সো এখানে দেখো গট রয়েছে, গটের পরে এখানে আমাদের কি রয়েছে, ভার্ব। তাহলে আমি বলছি কি ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তো এনগেজ যে ভার্ব রয়েছে এটা 3 নম্বর ফর্ম লিখে দাও, GAZED, এনগেজড। তাহলে হবে আই হ্যাভ গট মাইসেলফ এনগেজড ইন রেইজিং অ্যাওয়ারনেস। ওকে, হয়ে গেল, সহজ ছিল। এরপরে দেখো যে রুল নাম্বার 17,
এখানে বলছে নো সি প্লাস নাউন হলে ভার্ব সিঙ্গুলার হবে। নো সি মানে কি? নো সি, এই নো মানে না, সি মানে সমুদ্র, বাট এটার কোনোটা এখানে বোঝাচ্ছে না, তার সংক্ষেপে মনে রাখার জন্য। নোতে হচ্ছে নো। এখন নো এর সাথে যদি অন্য কোনো ওয়ার্ড যুক্ত হয়, যেমন নো বডি, নো ওয়ান, নাথিং। এরপরে এস, এসতে আমাদের হচ্ছে সাম, সামের সাথে যদি কোনো ওয়ার্ড যুক্ত হয়, সামবডি, সামওয়ান, সামথিং। এরপরে ইতে হচ্ছে আমাদের এভরি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এরপর হচ্ছে এতে কি? অ্যানি, অ্যানিবডি, এনিওয়ান, এনিথিং। বিষয়টা দেখো, নো সি তার মানে নো, সাম, এভরি, অ্যানি, এইটার সাথে যদি বডি, ওয়ান, থিং এইগুলো যুক্ত হয়, কোনো ওয়ার্ড যুক্ত হয়, আর এই ওয়ার্ডগুলো, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এই যে এটা বললাম, নো সি প্লাস নাউন ভার্ব সিঙ্গুলার। বুঝতে পেরেছো? তো দেখো, the members of a family remain anxious if someone, so the members মানে পরিবারের সদস্যরা, the members of a family একটা পরিবারের সদস্যরা remain anxious তারা উদ্বিগ্ন থাকে, চিন্তায় থাকে, if যদি someone কেউ travel ভ্রমণ করে in a bus, বাসে। ঢাকা শহরে তো প্রচুর জ্যাম হয়, অ্যাক্সিডেন্ট হয়। সো যখন হচ্ছে এখানে বলছে যে যখন পরিবারের কোনো সদস্য ধরো বাসে করে ভ্রমণ করে, তখন পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তারা হচ্ছে চিন্তায় থাকে, অ্যাংশাস থাকে। সো এখানে আমাদের মূল বিষয় ওটা না, আমাদের মূল বিষয় হচ্ছে দেখো সামওয়ান রয়েছে এখানে, এস সাম, সামের পরে এখানে কি রয়েছে? সামের পরে আমাদের এখানে দেখো বিষয়টা সামওয়ান রয়েছে, সামওয়ান। তো সামওয়ান এটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কি হবে? ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তো ট্রাভেল যে ভার্বটা রয়েছে, সেই ভার্বের সাথে দেখো, আচ্ছা এটা আরেকটু ভালোভাবে বোঝায়। এখানে কি বললো যে সামওয়ান থাকলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, তাই না? কারণ এটার ভিতরে এটা রয়েছে, সামওয়ান থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। এখন একটা বিষয় দেখো, নাউনের সাথে যদি হচ্ছে আমাদের কোনো নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেটা হয়ে যায় প্লুরাল। বাট ভার্বের সাথে কখনো যদি এস বা ইএস যুক্ত হয়, সেটা হয় সিঙ্গুলার। দুইটা কিন্তু একটু ভিন্ন বিষয়, যে নাউনের সাথে এস বা ইএস থাকলে সেটা হবে প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সিঙ্গুলার হবে। এখন এখানে সামওয়ান রয়েছে, ট্রাভেল এটা যেহেতু বর্তমান কালে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাদের এখানে কি হবে? দেখো, আমরা ট্রাভেলের সাথে একটা এস যুক্ত করে দিই, ট্রাভেলস ইন এ বাস। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ভার্বের সাথে একটি এস যুক্ত করে দিলে এখানে কিন্তু হয়ে যায়। এরপরে আমাদের কি রয়েছে? যে অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ, মানে হচ্ছে টু প্লাস ভার্ব। এত কিছু মাথায় রাখার দরকার নেই। অ্যাডজেক্টিভ যখনই থাকবে তখন হচ্ছে আমরা একটা টু ইউজ করবো, ভার্বের পূর্বে একটা টু ইউজ করবো। অ্যাডজেক্টিভ থাকলে কি বললাম? অ্যাডজেক্টিভ থাকলে তারপরে এই ভার্বের পূর্বে আমরা টু ইউজ করবো, যে ভার্বটা আমাদের ব্র্যাকেটে দেওয়া থাকবে। এখানে কি বলছে? দ্য ম্যাথ ইজ ভেরি ইজি, অঙ্কটি খুবই সহজ, ড্যাশ সলভ, মানে সলভ করতে। সো ইজি, অ্যাডজেক্টিভ জিনিসটাকে, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু দোষ গুণ অবস্থা এগুলো বর্ণনা করে। যেমন বললাম ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে কঠিন, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, হ্যাঁ, ফেমাস মানে বিখ্যাত, এরকম, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ইজি রয়েছে, এখানে আমরা টু হবে, টু সলভ, ভার্বে 1 নম্বর ফর্ম, টু এর পরে ভার্বে 1 নম্বর ফর্ম সলভ। তাহলে এখানে কি হলো? যে দ্য ম্যাথ ইজ ভেরি ইজি টু সলভ, অঙ্কটি করতে সহজ। Office and school goers find it very difficult dash reach their destination in time. অফিস এবং স্কুলগামী যারা রয়েছে তারা কি করে? এখানে দেখো ডিফিকাল্ট একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তো অ্যাডজেক্টিভের পরে আমরা কি বলেছি? টু হবে, টু রিচ, আর ইয়ে সিএস রিচ। অ্যাডজেক্টিভের পরে ভার্বের কি হয় বলো? অ্যাডজেক্টিভের পরে ভার্বের পূর্বে টু হয়, আর ভার্বের 1 নম্বর ফর্ম তো হয় টু এর পরে। সো এই ছিল আমাদের হচ্ছে আজকের এই 18টা নিয়ম। এইগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি রাইট ফর ভার্বে অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, কারণ নিয়ম শিখলে হবে না, রুল শুধু শেখার জিনিস না, প্র্যাকটিস করার জিনিস। ওকে, সো রুল শিখে প্র্যাকটিস করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।